ববি রায় জানেন ঠিক কখন পরাজয় স্বীকার করে নিতে হয়। ইন্দ্রজিৎকে পালানোর সময় দেওয়ার জন্য যে ডাইভারশনের দরকার ছিল তার চেয়ে অনেকটাই বেশি হয়ে গেল। বসের গোড়ালিতে হাতের কানা দিয়ে যে ক্যারাটের চপ বসিয়েছিলেন ববি রায়, তাতে যে লোকটার পায়ের হাড় ভেঙে যাবে তাকে জানতো। বস যখন জানতো ব্যাগটা চিৎকার করতে করতে সারা ঘর এক পায়ে লাফিয়ে বেড়াচ্ছে, ঠিক সেই সময়ে তার বুদ্ধু অ্যাসিস্ট্যান্ট খুবই বশংবদ পায়ে এগিয়ে এলো। হয়তোবা বসের এই অপমানের প্রতিশোধ নিতে ববি রায়কে ছিঁড়ে ফেলবার সদিচ্ছা নিয়েই। হাতে রিভলভার থাকা সত্ত্বেও তা চালানো বারণ বলে লোকটা রিভলভারটা উল্টে নিয়ে বাট দিয়ে মারল মাথায়। লাগলে ববি রায়ের খুলি চৌচির হতো, কিন্তু ববি কার্পেটের শোয়া অবস্থাতেই লোকটার হাতে অনায়াসে লাথি চালিয়ে রিভলভারটা উড়িয়ে দিলেন। তারপর উঠে দাঁড়ালেন। ভারতীয় গুন্ডারা আজ অব্দি সত্যিকারের পেশাদার হলো না। শুধু মোটা দাগের কাজ ছাড়া তারা কিছুই জানে না। বসের এই সহকারীটি আড়ে দিকে ববির দেরা, গায়ে যথেষ্ট পেশি এবং মোটা হাড়ের সমাবেশ, রীতিমতো ভীতি উৎপাদক চেহারা। ঘুষি টুসি নিশ্চয়ই ভালো চালায়। ববি পরপর তার 3টে ঘুষি কাটিয়ে দিলেন, শুধুমাত্র মাথাটা এদিক সেদিক চটপট সরিয়ে। যে কোনো শিক্ষিত মুষ্টিযোদ্ধায় জানে যে প্রতিপক্ষের ঘুষি কাটাতে হয় একেবারে শেষ মুহূর্তে, 1 সেকেন্ডের ভগ্নাংশ সময়ে, চোখের পলকে। পরপর 3টে ঘুষি হাওয়ায় ভেসে যাওয়ায় লোকটা এমন বেসামাল ভারসাম্যহীন হয়ে পড়ল যে ববি তাকে উল্টে মায়া ভরে মাত্র 1টি ঘুষি মারলেন। লোকটা পাহাড় ভাঙার শব্দ করে মেঝে কাঁপিয়ে চেয়ার টেবিল নিয়ে মেঝে গড়িয়ে পড়ল। আর তখন বস নিজের গোড়ালি চেপে ধরে হাঁটু গেড়ে বসে অবিশ্বাসের চোখে ববিকে দেখছে। যুদ্ধক্ষেত্রের দিকে চেয়ে ববি রায় বুঝলেন তিনি জয়ী। তবু নিজের বিস্তৃত অভিজ্ঞতা থেকে তিনি জানেন এটা যা ঘটল তা অনেকটা যাত্রা থিয়েটারের মতো ব্যাপার। তার প্রতিপক্ষ ভালোই জানে যে সাতঘাটের জল খাওয়া ববি রায়কে মাত্র 2টো গুন্ডা দিয়ে টিট করা যাবে না, সুতরাং রিইনফোর্সমেন্ট তারা রাখবেই। কিন্তু তারা কোথায় ওত পেতে আছে তা এখনো বোঝা যাচ্ছে না। ববি বসের দিকে চেয়ে ইংরেজিতে বললেন, এ খেলার একটা নিয়ম আছে বস। কি নিয়ম? আমি তোমাকে এই অবস্থায় রেখে যেতে পারি না। তুমি সচেতন অবস্থায় থাকলে টেলিফোনের সাহায্য চাইতে পারো বা আমার পিছনে লোক লাগাতে পারো। এ খেলার নিয়ম হচ্ছে হয় প্রতিপক্ষকে মেরে ফেলা, না হয়তো অজ্ঞান করে দাও। লোকটা অতিশয় কাতর মুখ করে বলল, আমার নড়বার সাধ্য নেই, গোড়ালি ভেঙে গেছে। ববি একটা রিভলভার তুলে নিলেন, বললেন, তবু নিয়ম, মাথার পিছনে ছোট্ট একটা চাটি, তারপর তুমি অনেকক্ষণ ঘুমোবে। না প্লিজ। ববি মৃদু একটু হাসলেন। নিয়ম মানে না, এ কেমন খেলোয়াড়? মাথার খুলিতে মারা একটা আর্ট, অপটিমামের একটু বেশি হলেই কঙ্কাশন। মারতে হয় ওজন করে, খুব মেপে, খুব সাবধানে। বস স্থির দৃষ্টিতে ববিকে দেখছিল, লক্ষ্য করছিল ববির সমস্ত নড়াচড়া। মৃদু স্বরে সে হঠাৎ বলল, লাভ নেই মিস্টার রায়, আমাকে মারলেও আমাদের জাল কেটে বেরোনো অসম্ভব। ববি অত্যন্ত সমজদারের মতো মাথা নেড়ে বললেন, আমি জানি, শুধু জানি না তোমরা কিসের কোড আমার কাছে চাও। বস অত্যন্ত কষ্টের সঙ্গে উঠে একটা সোফায় বসলো, তারপর বলল, আমেরিকা থেকে তুমি একটা যন্ত্র চুরি করেছিলে। ববি রায় অবাক হয়ে বললেন, কিসের যন্ত্র? ক্রাইটন। ববি মাথা নাড়লেন, খবরটা ভুল। বস স্থির দৃষ্টিতে ববিকে নিরীক্ষণ করে বলল, খবরটা ভুল ঠিকই, তুমি যন্ত্রটা চুরি করনি, কিন্তু তার নো হাও জেনে নিয়েছিলে। ববি উদাস গলায় জিজ্ঞেস করলেন, ক্রাইটনের মতো সফিস্টিকেটেড জিনিস তৈরি করতে কত সূক্ষ্ম যন্ত্রপাতি লাগে জানো? আর কতজন হাইলি কোয়ালিফাইড লোক? বস মাথা নাড়ল, আমি বিজ্ঞানের লোক নই। জানি বিজ্ঞানের লোকেরা ওরকম বোকার মতো কথা বলে না, কিন্তু তোমার কাছে আল্ট্রাসনিক ক্রাইটন যে আছে তা আমরা ঠিকই জানি। ভুল জানো, ভারতবর্ষে এমন কোনো কারখানা নেই যেখানে ক্রাইটন তৈরি করা যায়। আর শোনো বোকা, ক্রাইটনের বিশেষণ হিসেবে কখনো আল্ট্রাসনিক কথাটা ব্যবহার করা যায় না। বস গনগনে চোখে চেয়ে বলল, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? না, তোমার মতো গাড়লেরা কতটা বিজ্ঞান জানে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোমার প্রভু বা প্রভুরা বোধ করি তোমার মতোই গাড়ল, যদি না তারা আমেরিকান বা ফরাসি হয়ে থাকে। সেটা যাই হোক, আমরা শুধু জানতে চাই ক্রাইটনটা কোথায় আছে। প্রথম কথা, ক্রাইটন নেই। দ্বিতীয় কথা, থাকলেও জেনে তোমাদের লাভ নেই। বাদরের কাছে টাইপরাইটার যা, তোমাদের কাছে ক্রাইটনও তাই। শোনো রায়, তোমার সেক্রেটারি মিস ভট্টাচার্যা আমাদের নজরবন্দি। 24 ঘন্টা তার উপর নজর রাখা হচ্ছে। আমরা একদিন না একদিন তাকে ক্র্যাক করবই।
ববি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে ব্যথিত গলায় বললেন, তাকে নজরবন্দি করে কি হবে? তোমরা কি ভাবো ববি রায় সামান্য বেতনভুক্ত তার এক কর্মচারীর কাছে ক্রাইটনের খবর দেবে? ববি রায় তার সেক্রেটারিদের তত বিশ্বাস করে না। তবু আমরা তাকে ক্র্যাক করবই, যদি তোমাকে না পারি। ববি এবার ঘড়ি দেখে বললেন, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর নয়। এবার তোমাকে আমি ঘুম পাড়াবো, তারপর আমার কয়েকটা কাজ আছে। বস এই সময় উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। ববি খুব হিসেব নিকেশ করে তার অপটিমাম শক্তিতে রিভলভারের বাটটা বসিয়ে দিলেন বসের মাথায়। বস যথারীতি কাটা কলা গাছের মতো পড়ে গেল মেঝেই। ববি দ্রুত পকেট সার্চ করলেন। কোনো কাগজপত্র নেই। তার শ্যাঙাতের পকেটও পরিষ্কার। ববি গিয়ে চিকার ঘরের দরজা খুললেন। ঘরে কেউ নেই, কিন্তু বাথরুম থেকে জলের শব্দ আসছে। ববি ঘরটা ভালো করে দেখলেন। কোনো ইন্টেরিয়র ডেকোরেটরকে দিয়ে সাজানো হয়েছে, ছবির মতো ঘর। ওয়ার্ড্রোবটা খুলে ববি দেখলেন ভিতরে অন্তত 25-30টা দামি ড্রেস হ্যাঙ্গারে ঝুলছে। দরজার উপরে একটা ডার্ট বোর্ডে লক্ষ্য করলেন ববি, মাঝখানের বৃত্তে অন্তত 5টি ডার্ট বিঁধে আছে। চিকা যে চমৎকার লক্ষ্যভেদী তাতে সন্দেহ নেই। একটা ওয়াইন ক্যাবিনেটে বিদেশি মদের এলাহি আয়োজন, এমনকি এক বোতল রয়্যাল স্যালুট অব্দি রয়েছে। ববি ওয়াইন ক্যাবিনেটের ঢাকনাটা বন্ধ করলেন, আর ঠিক সেই সময়ে বাথরুমের দরজাটা খুলে গেল। ববি চোখ বুজে ফেললেন। একেবারে নগ্ন মেয়ে মানুষ দেখতে তার অ্যালার্জি আছে। চিকা গুনগুন করে গান গাইছিল। কি গান তা বুঝলেন না ববি, বোধহয় কোনো উষ্ণ বিদেশি পপ গান। চিকা সম্পূর্ণ নগ্ন অবস্থায় যখন আয়নার সামনে দাঁড়ালো, তখনও সে ঘরের অতিশয় মৃদু আলোয় ববি রায়কে লক্ষ্য করেনি। সুতরাং ববিকেই জানান দিতে হলো। মৃদু স্বরে ববি বললেন, পুট অন সামথিং মাই ডিয়ার। চিকা আতঙ্কিত আর্তনাদ করে ঘুরে দাঁড়ালো, চোখে দুঃস্বপ্নের অবিশ্বাস, মুখ হা। ববি ফের ইংরেজিতে বললেন, যা হোক একটা কিছু পড়ো হে সুন্দরী, আমাদের মেলা কথা আছে, মেলা কাজ। চিকা চোখের পলকে একটা রোগ পরে নিল। তারপর ফ্যাসফেসে গলায় বলল, এটা কি করে সম্ভব? তোমার তো এতক্ষণে। ববি মৃদু হেসে বললেন, বলো, থামলে কেন? বিষয়টা আস্তে আস্তে মুছে গেল চিকার চোখ থেকে। একটু মৃদু হাসল সে, তারপর গাঢ় স্বরে বলল, সুপারম্যান। ববি রায় দেখছিলেন মেয়েটি কি দক্ষতার সঙ্গে নিজেকে সামলে নিল। তার হাততালি দিতে ইচ্ছে করছিল। চিকা তার বিছানায় বসে অগোছালো চুল দুহাতে পাট করতে করতে বলল, আমি জানতাম তুমি ওদের হারিয়ে দিলেও দিতে পারো। ওরা কারা? চিকা ঠোঁট উল্টে বলল, রাফিয়ান্স। তোমার সঙ্গে ওদের সম্পর্ক কি? চিকা তার রোগটা খুব বিচক্ষণতার সঙ্গে ঈষৎ উন্মোচিত করে দিয়ে বলল, কিছু না। এসব গুন্ডা বদমাশরা মাঝে মাঝে আমাদের কাজে লাগায় মাত্র। তুমি ওদের চেনো? চিকা তার বক্ষদেশ এবং পায়ের অনেকখানি অনাবৃত করে বিছানায় আধশোয়া হয়ে বলল, শুধু একজনকে, বস। বস আসলে কে? গ্যাং লিডার। বোম্বাইয়ের দক্ষিণ অঞ্চল বস শাসন করে। তুমি যদি ওকে মেরে ফেলে থাকো, তাহলে তোমার লাশ সমুদ্রে ভাসবে। আমি অকারণে খুন করি না। ওরা আমার কাছে কি চায় আমি জানি না। ওরা একটা কোডের কথা বলছিল, আর কিছু নয়। চিকা মৃদু হাসলো, তারপর বলল, সুপারম্যান। চিকা কি একেবারে ফেল না? তোমার কি একটু ইচ্ছে করছে না চিকার মধ্যে ডুবে যেতে? কিংবা তুমি হোমোসেক্সুয়াল নও তো? না চিকা, আমি হোমোসেক্সুয়াল নই, কিন্তু যে লোকটিকে প্রাণের ভয়ে কাটা হয়ে থাকতে হচ্ছে, তার কাছে সুন্দরী মেয়ের শরীর অগ্রাধিকার পায় না। আজ রাতে আমার শরীরের অতিথি হয়ে দেখো, মৃত্যু ভয় তুচ্ছ মনে হবে। চিকা রোগটা নিতান্ত তাচ্ছিল্যের সঙ্গে খুলে ফেলল। ববি চোখ বুঝলেন, বললেন, ডোন্ট মেক মি হেট ইউ চিকা। আমি ন্যাংটো মেয়ে মানুষ দেখতে পারি না। চিকা রোগটা আবার গায়ে দিয়ে বলল, বুঝেছি, তুমি চাও পোশাকটা নিজের হাতে খুলতে। ঠিক তাই, তাহলে খোলো সুপারম্যান, বলে চিকা এগিয়ে এলো। বাইরের ঘরে দরজাটা খুব ধীরে ধীরে খুলে গেল এবং একটি দৈত্যাকার যুবক দরজা জুড়ে দাঁড়ালো, চোখে প্রখর দৃষ্টি, মুখখানা লাল টকটকে। চিকা! চিকার চোখের পলকে ববি রায়ের কাছ থেকে 3 হাত ছিটকে সরে গেল। মোট 4 জন ঢুকলো একে একে, নিঃশব্দে। ববি রায় নিষ্কম্প দাঁড়িয়ে রইলেন। তিনি জানেন কোন সময়ে তার হার হয়েছে, পরাজয়। এই হচ্ছে পরাজয়। তবু 4 জন সশস্ত্র লোকও ববির যথার্থ প্রতিপক্ষ নয়। ইতিপূর্বে সংখ্যাধিক প্রতিপক্ষের হাত থেকে বহুবার তাকে আত্মরক্ষা করতে হয়েছে। কিন্তু ববি লক্ষ্য করলেন, চিকা তার বিছানার পাশের ছোট্ট বেডসাইড টেবিলের উপর রাখা বাক্স থেকে একটা ডার্ট তুলে নিল।
চিকার হাতটা উপরে উঠল এবং এত দ্রুত নিক্ষেপ করলো জিনিসটা যে হাতখানাকে ক্ষণিকের জন্য মনে হলো ওয়াশের ছবি। ববি দ্রুত ঘুরে গেলেন, কিন্তু তবু এড়ানো গেল না। ডার্টের তীক্ষ্ণ মুখ এসে গভীরভাবে গেঁথে গেল বাঁ কাঁধ আর ঘাড়ের সংযোগস্থলে। ছিটকে গেল রক্তবিন্দু। ববি সামান্য একটু শব্দ করলেন, তারপরই মাথায় একটা তীব্র আঘাত। চোখ অন্ধকার হয়ে গেল। ববি রায় জানেন কখন পরাজয় স্বীকার করতেই হয়। 1-1 হলে ইন্দ্রজিৎ ভয় খায় না, সে লড়তে প্রস্তুত। প্রতিপক্ষ যদি একা হয় তবে সে যত বলশালী হোক, তার হাত এড়ানো শক্ত নয়। বিশেষ করে পালানোর প্রতিভা ইন্দ্রজিতের সত্যিই সাংঘাতিক। বলশালী লোকেরা ইন্দ্রজিৎ লক্ষ্য করেছে তেমন জোরে দৌড়তে পারে না, কিন্তু ইন্দ্রজিতের বিষয় অন্যত্র। সে দিব্যি গঙ্গার ঘাটে বসে নিরাপদ দূরত্ব থেকে লীনা ও দোলনকে নজরে রাখছিল এবং তাদের সম্ভাব্য বিপদ আপদ থেকে রক্ষা করার কথা ভাবছিল। ঠিক এই সময়ে তার মনে হলো লীনা আর দোলন ছোকরা অকারণে তার দিকে কটমট করে তাকাচ্ছে। তারপরে লীনা গিয়ে ফস করে গাড়ি থেকে কি একটা নিয়ে এলো, আর তারপরই একটা ঢ্যাঙা পালোয়ানের আবির্ভাব। কোনো মানে হয় এর? কথা নেই, বার্তা নেই। ছোকরাটা এসে ইন্দ্রজিতের দামি কোটের কলারটা ধরে হ্যাচকা টানে দাঁড় করিয়ে দিল। কবজির কি সাংঘাতিক জোর! এখানে কি হচ্ছে? ইন্দ্রজিৎ এ প্রশ্নের সঙ্গত উত্তরই দিল, তবে চি চি করে ইংরেজিতে। গঙ্গার হাওয়া খাচ্ছি। খুব জোর একটা নাড়া দিয়ে ছোকরা বলল, হাওয়া খাচ্ছ না আর কিছু? ডান হাতে পটাং করে একটা চর কষালো ছোকরা, আর তাতে চোখে লাল নীল তারা দেখতে লাগলো ইন্দ্রজিৎ। 1-1 বটে, কিন্তু তার প্রতিপক্ষ যে একাই এতজন তা আগে জানা ছিল না ইন্দ্রজিতের। ববিকে সে বহুবার অনুরোধ করেছে দু একটা প্যাচ পয়জার শেখানোর জন্য, কিন্তু কাজ পাগল লোকটা শেখায়নি। ববি জুডোর ব্ল্যাক বেল্ট, দুর্দান্ত বক্সারও ছিল একসময়ে। ছোটখাটো চেহারা বলে মালুম হয় না কত বড় বড় দৈত্য দানবকে কাত করতে পারে। কিন্তু ববির কথা মনে হতেই খানিকটা উদ্বুদ্ধ হলো ইন্দ্রজিৎ। ছোকরার হাতে ইঁদুর কলে ধরা অবস্থাতে সে হঠাৎ হাঁটু ভাঁজ করে ছোকরার তলপেটে চালিয়ে দিল। কাজ হলো চমৎকার। ছোকরা তাকে এক মুহূর্তের জন্য আলগা করে দিল। ইন্দ্রজিৎ হাতটা ছাড়িয়ে নিতেই ছুটতে লাগলো, কিন্তু রাস্তায় পা দিতে না দিতেই একটা ট্যাক্সি ঘাস করে এসে একদম সামনে দাঁড়িয়ে গেল। কে ভাগ রহে হো বেওকুফ! ইন্দ্রজিৎ দেখল সেই বুড়ো ট্যাক্সিওয়ালা। স্বজাতি এক শিখ যুবকের এরকম হেনস্থা দেখে বীরের জাত সর্দারজির ক্ষোভ হয়ে থাকবে। সিটের তলা থেকে একটা কৃপান বের করে বুড়ো নেমে এলো। বয়স 70 হলে কি হয়, তেজ যুবকের চেয়ে বেশি। কিন্তু ততক্ষণে লীনা, দোলন আর যুবকটি গাড়িতে উঠে পড়েছে। ইন্দ্রজিৎ চট করে ট্যাক্সিতে উঠে পড়ল। বুড়ো সর্দারজি মুক্ত কৃপানটি পাশে রেখে ড্রাইভারের সিটে উঠে বসে বলল, পিছা করো। হ্যাঁ, সর্দারজি তার নিজস্ব ভাষায় যা বলল তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ছুকরির তো বহুত এলেন দেখছি, এক ছুকরির পিছনে 3-3 বেকুফ। আরে গবেট, মেয়ে মানুষের মধ্যে আছেটা কি? মাংসের ডালা ছাড়া আর কি পাও তোমরা? এই দার্শনিক মন্তব্য সমূহে মাথা নেড়ে এবং হুহা করে সাই দিয়ে যাওয়া ছাড়া আর কি বা করার আছে ইন্দ্রজিতের? প্রশ্ন হলো, ছোকরাটা কে? হঠাৎ তার আবির্ভাবে ঘটলই বা কেন? অন্য গাড়িতে লীনা, দোলন আর ছেলেটা পাশাপাশি বসে। লীনা জিজ্ঞেস করলো, আপনি কে? সাদা পোশাকের পুলিশ, আমরা কলকাতার বিভিন্ন জায়গায় মোতায়েন থাকি। আপনাকে অনেক ধন্যবাদ। লোকটা আমাদের পিছু নিয়েছিল। কেন নিয়েছিল তা বলতে পারেন? না। তবে তবে না, তেমন কিছু নয়। আমি আপনাকে হেল্প করতে পারি ম্যাডাম। পুলিশকে লোকে বিশ্বাস করতে চায় না ঠিকই, কিন্তু পুলিশ কতটা হেল্পফুল তা তারা জানে না বলেই। লীনা অমায়িক হেসে বলল, বোধহয় লোকটা আমার প্রেমে পড়েছে। চৌরঙ্গিতে ছেলেটা নেমে গেল। লীনা আজ রাত্রে একটা সিদ্ধান্তে আসবার চেষ্টা করছিল। প্রথম কথা, নীলমঞ্জিল বলে আর একটা বিপজ্জনক কানামাছি খেলায় সে নামবে কিনা, নামলেও তার ভূমিকা কি হবে। দ্বিতীয় চিন্তা হলো, ববি রায় আদৌ মরেছেন কিনা। মহেন্দ্র সিং লোকটাই বা আসলে কে? কম্পিউটারের কোড হিসেবে কতগুলো ভুল কথা তাকে কেন শিখিয়ে গিয়েছিলেন ববি? রিভলভারটা সত্যিই তার কাজে লাগবে কিনা? গঙ্গার ঘাটে হঠাৎ আবির্ভূত সেই যুবক সত্যিই কি সাদা পোশাকের পুলিশ? প্রশ্ন অনেক, কিন্তু একটারও সদুত্তর পাওয়ার কোনো উপায় তার নেই।
ববি রায়ের বাড়িতে সে অনেকবার টেলিফোন করেছে, কেউ ধরেনি। অফিসে খোঁজ নিয়ে জানা গেছে ববি রায়ের বাড়িতে কেউ থাকে না, তার কোনো পরিবার পরিজন নেই। দুজন দারোয়ান আছে, তারা ফোন ধরে না, বাড়ি তালা বন্ধ করে। অফিস থেকে সে আরও জেনেছে ববি ট্যুরে গেছেন, এর চেয়ে বেশি অফিস আর কিছু জানে না। বাড়িতে লিনার কোনো আপনজন নেই। দাদা খানিকটা ছিল, এখন দাদাও ভয়ঙ্কর রকমের পর। তবু দাদাকেও ফোন করেছিল লিনা। তার দাদা দীর্ঘদিন পশ্চিম এশিয়া সফর করে সদ্য ফিরেছে, কিন্তু সন্ধ্যের পর দাদা আর স্বাভাবিক থাকে না। সম্পূর্ণ মাতাল গলায় কথা বলতে শুরু করায় বিরক্ত লিনা ফোনটা রেখে দিল। আজকাল সন্ধ্যের পর সফল পুরুষদের প্রায় কাউকেই স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় না। এত মদ খেয়ে কি যে হয়। আজ বিকেলে গঙ্গার ঘাট থেকে পালিয়ে আসার পর সে আর দোলন কিছুক্ষণ একটা রেস্তোরাঁয় বসে আড্ডা মেরেছে। তখন লিনা নীলমঞ্জিরের কথা তুলেছিল। দোলন অত্যন্ত গম্ভীর হয়ে বলেছে, তোমার বস যদি মারা গিয়ে থাকেন তবে কেন একটা ডেড ইস্যুকে খুঁচিয়ে তুলতে চাইছো? আমার মন কি বলছে জানো? ববি মারা যাননি। কি করে বুঝলে? সিক্স সেন্স বলতে পারো। ষষ্ঠ ইন্দ্র বলে কিছু নেই, কিন্তু একটা অ্যাডভেঞ্চার তো হবে। তা অবশ্য হতে পারে, কিন্তু রিস্ক কতটা কি করে জানবো? তাহলে ওটা ভুলে যাও লিনা। তুমি কি ভীতু দোলন? অবশ্যই। নীলমঞ্জিল হয়তো তোমার বসের বাগান বাড়ি, তোমাকে সেখানে টেনে নিয়ে গিয়ে। ছি দোলন, ববি পাগল ঠিকই, কিন্তু ওরকম নন। তোমাকে তো অনেকবার বলেছি ববি মেয়েদের দিকে ফিরেও তাকান না, কথায় কথায় অপমানও করেন। লোকটাকে সেই জন্যই আমি এত অপছন্দ করি। আচ্ছা আচ্ছা মানছি, তোমার বস খুব সাধু ব্রহ্মচারী মানুষ, কিন্তু তা বলে নীলমঞ্জিল যে খুব নিরাপদ জায়গা এটা মনে করারও কারণ নেই। লীনা দোলনের কথাটা চুপ করে মেনে নিয়েছিল, কিন্তু তার মনে সেই থেকে একটা অস্বস্তি কাটার মতো বিঁধে আছে। অফিসের বাইরে কোনো কাজ করতেই ববি তাকে বাধ্য করতে পারেন না, কিন্তু লোকটার স্পর্ধিত নির্দেশের মধ্যেও যেন একটা অসহায় আরতি আছে। তার মা আর বাবার পার্টি থাকায় আজ একাই ডিনার খেল লিনা। ডিনার সে প্রায় কিছুই খায় না, একটুখানি সুইট কর্ন স্যুপ আর আধখানা রুটি। হাসিহীন বৈষ্ণবী খাবারের তদারকি করছিল। এই নিরানন্দ বাড়ি মাঝে মাঝে লিনার হাফ ধরিয়ে দেয়। তার বিপুল স্বাধীনতা আছে, সে কথা ঠিক, কিন্তু এত অনাদর এবং এত ঠান্ডা সম্পর্ক নিয়ে বেঁচে থাকা যে কি যন্ত্রণার। ঘরে এসে স্টিরিও চালিয়ে দিল লিনা। কিছুক্ষণ ঝাই ঝমাঝম বাজনার সঙ্গে একা একা নাচল ঘরময়। তবু কেন যে মনটা এত অস্বস্তি, এত জ্বালা। কোথায় যেন একটা ভুল হচ্ছে তার, কি যেন একটা গোলমাল হচ্ছে। হঠাৎ বৈষ্ণবী এসে দরজার কাছ থেকে ডাকলো, দিদিমণি। লিনা ঈষৎ কঠিন হয়ে বলল, কি বলছো? তোমার একটা চিঠি এসেছিল আজ, টেলিফোনের টেবিলে রাখা ছিল, দেখলাম তুমি নাওনি। এই নাও। লিনা চিঠিটা নিল। খামের উপর অতিশয় জঘন্য হস্তাক্ষরে লেখা ঠিকানা, কিন্তু হাতের লেখাটা দেখেই কেঁপে উঠল লিনা। সর্বাঙ্গে একটা বিদ্যুৎ প্রবাহ। বৈষ্ণবী চলে যাওয়ার পরও কিছুক্ষণ অবিশ্বাসের চোখে চিঠিটার দিকে চেয়ে রইল লিনা। বোম্বের শিলমোহর অস্পষ্ট বোঝা যায়, কিন্তু হস্তাক্ষর কার তা তো লিনা জানে। বিবশ হাতে খামের মুখটা ছিঁড়ল সে। একটা ডায়েরির ছেঁড়া পাতায় সম্বোধনহীন কয়েকটা লাইন, প্রায় অবদ্ধ, তবু হাতের লেখাটা খানিকটা চেনা বলে কষ্ট করেও পড়ে ফেলল লিনা। ইংরেজিতে লেখা, হয়তো এটাই আপনার সঙ্গে আমার শেষ যোগাযোগ। নীলমঞ্জিলে আপনি আবার সমস্যার মুখোমুখি হবেন, কিন্তু ঘাবড়াবেন না। তেমন বিপদ বুঝলে লাল বোতামটা টিপে দেবেন। মাত্র 3 মিনিট সময় থাকবে হাতে, মাত্র 3 মিনিট। অন্তত 300 মিটার দূরে সরে যেতে হবে ওর মধ্যে। পারবেন? কোনো মানেই হয় না এই বার্তাটির, কিন্তু কাগজটার দিকে চেয়ে থাকতে থাকতে লিনার চোখ হঠাৎ জ্বালা করে জল এলো। গভীর রাত অবধি আজকাল তার ঘুম আসে না, কিন্তু হাতের কাছে ঘুমের ওষুধ থাকা সত্ত্বেও সে কখনো তা খায় না। আজও সে জেগে থেকে শুনতে পেল গাড়ির শব্দ, ফটক খোলার আওয়াজ। তার মা আর বাবা সামান্য বেসামাল অবস্থায় ফিরল। সিঁড়িতে দুজনে উঠল তর্ক করতে করতে। তার বাবা রীতিমতো চেঁচিয়ে উঠল, সুব্রত ইজ আ নাইস গাই। তার মা বলল, ও নো, হি ইজ আ স্কাউন্ড্রেল। লিনা ব্যাপারটা জানে। সুব্রত নামে একটি সফল মানুষের সঙ্গে তার বিয়ে দিতে বাবা আগ্রহী।
সুব্রত নিজেও আগ্রহী লিনাকে বিয়ে করতে। বহুবার এ বাড়িতে হানা দিয়েছে লোকটা। খারাপ নয়, কিন্তু এত বেশি ড্রিঙ্ক করে যে তাকে স্বাভাবিক অবস্থায় পাওয়াই মুশকিল। আজ সুব্রতর কথা ভাবতে হাসি পেল লিনার। সুব্রত বড়লোক বাপের ছেলে, হাইলি কানেক্টেড। তাদের সঙ্গে একটা কোলাবোরেশনের চেষ্টায় আছে লিনার বাবা। বিয়ে হলে কাজটা সহজ হয়ে যায়। কিন্তু লিনা সুব্রতকে বিয়ে করবে কেন? তার তো কখনো আগ্রহই জন্মায়নি। লিনা দোলনের কথা ভাবতে লাগলো। দোলন একদিন মস্ত বড় মানুষ হবে, এটা লিনার স্থির বিশ্বাস। তার চেয়েও বড় কথা, দোলন হবে তার বশংবদ। ব্যক্তিত্বের সংঘর্ষ তাদের মধ্যে কখনোই হবে না। লিনাকে দোলন এখন থেকেই ভয় পায়। অস্থির হয়ে লিনা উঠল। তার বাবার মায়ের আলাদা আলাদা ঘর নিঝুম হয়ে গেছে। সারা বাড়িটাই এখন ঘুমন্ত, নিস্তব্ধ। লিনা বারান্দার রেলিং ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। আজও রাস্তায় কয়েকটা গাড়ি। লিনা চেয়ে রইল, যদি কোনো গাড়িতে আজও সিগারেটের আগুন দেখা যায়। সিগারেটের আগুন দেখা গেল না বটে, কিন্তু লিনার হঠাৎ মনে হলো একটা ছোট গাড়ির মধ্যে যেন সামান্য নড়াচড়া, কেউ আছে এবং জেগে বসে আছে। লিনা সামান্য কাঁপা বুক নিয়ে ঘরে চলে এলো। তাকে অকারণে কিছু অনভিপ্রেত ঘটনার সঙ্গে জড়িয়ে দিয়েছেন ববি। হয়তো ঘটনাগুলি ক্রমে বিপদের আকার ধারণ করবে, কিন্তু লিনা কিছুতেই আজ ববির উপর রাগ করতে পারল না। শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে ভাবল সে, এই নিরাপদ নিস্তরঙ্গ জীবনের মধ্যে সে কি সুখী? এর চেয়ে একটু বিপদের মধ্যে নেমে পড়া যে অনেক বেশি কাম্য। সে নীলমঞ্জিল রহস্য ভেদ করতে যাবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরই ঘুমিয়ে পড়ল লিনা। পরদিন অফিসে যথাসময়ে পৌঁছে লিনা অবাক হয়ে দেখল তার জন্য রিসেপশনে সেই লম্বা চেহারার ছিপছিপে সাদা পোশাকের পুলিশ ছোকরাটি অপেক্ষা করছে। তাকে দেখে উঠে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার জানিয়ে বলল, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। লিনা বুঝতে না পেরে বলল, কেন বলুন তো? আমি জানতে এসেছিলাম যে সেই লোকটা আর আপনার পিছু নিয়েছে কিনা। আপনি ইনসিকিউর ফিল করছেন না তো? লিনা মাথা নেড়ে বলল, না, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি আমার অফিসের ঠিকানা পেলেন কি করে। ছোকরা মৃদু হেসে বলল, আমি পুলিশে কাজ করি, ভুলে যাচ্ছেন কেন? পুলিশকে সব খবরই রাখতে হয়। লিনা একটু কঠিন গলায় বলল, একটা সামান্য ঘটনার জন্য আপনার এতটা কষ্ট স্বীকার করারও দরকার ছিল না। পুলিশের কি আর কাজ নেই? ছোকরা তবু দমল না। হাসিটা দিব্যি মুখে ঝুলিয়ে রেখে বলল, এটাও তো কাজ। লিনা বলল, ধন্যবাদ, আমাকে কেউ আর ফলো করছে না। নিজের নিরাপত্তা আমি নিজেই দেখতে পারি। এই বলে লিনা কয়েক পা এগিয়ে গিয়েছিল লিফটের দিকে। ভ্রু কুচকানো মাথায় দুশ্চিন্তা। ছোকরাটা এগিয়ে এসে ডাকলো, মিস ভট্টাচার্য, একটা কথা। আবার কি কথা? কিছু মনে করবেন না, গতকাল আপনার হাতে একটা পিস্তল দেখতে পেয়েছিলাম। লিনা সাদা হয়ে গেল। তারপর মাথা নেড়ে বলল, না তো। আপনি জিনিসটাকে আঁচল দিয়ে ঢেকে রেখেছিলেন। লিনা নিজেকে সামলে নিতে পারল। বলল, আঁচলের আড়ালে কি ছিল তা বোঝা অত সহজ নয়। আপনি ভুল দেখেছেন। ছেলেটা খুব অমায়িক গলায় বলল, আমি কোনো অভিযোগ নিয়ে আসিনি, শুধু জানতে এসেছি ওই পিস্তলটার জন্য আপনার লাইসেন্স আছে কিনা। ফায়ার আর্মসের ব্যাপারে আমরা একটু বেশি সেন্সিটিভ। আমার কাছে কোনো পিস্তল ছিল না। ছেলেটা বিন্দুমাত্র অপ্রতিভ না হয়ে বলল, মিস ভট্টাচার্য, পিস্তলটা আপনি আঁচলের আড়াল থেকে অত্যন্ত কৌশলে আপনার হাত ব্যাগে ভরে ফেলেছিলেন। সেটা হয়তো এখনো আপনার হাত ব্যাগেই আছে। লিনা জানে আছে। ব্যাগটা কাঁধ থেকে ঝুলছে। অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি ভারী। ব্যাগটা অবহেলায় একটু দুলিয়ে লিনা মধুর করে হেসে বলল, থাকলে আছে। আপনার আর কিছু বলার না থাকলে এবার আমি আমার ঘরে যাব, আমার দেরি হয়ে গেছে। ছেলেটা সামান্য গম্ভীর হয়ে বলল, মিস ভট্টাচার্য, আমি যদি আপনি হতাম তাহলে পিস্তলটা পুলিশকে হ্যান্ড ওভার করে দিতাম। একটা পিস্তলের জন্য আপনাকে বিস্তর ঝামেলা পোয়াতে হতে পারে। লিনা মুখ ফিরিয়ে নিয়ে ঘড়ি দেখে বলল, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি যাচ্ছি। অটোমেটিক লিফটে ঢুকে সুইচ টিপে দিল লিনা। ছোকরার মুখের উপর দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ওপরে এসে নিজের ঘরে ঢুকে লিনা ব্যাগ খুলে পিস্তলটা বের করলো। ঘুরিয়ে ফিরিয়ে দেখলো একেবারে নতুন ঝকঝকে পিস্তলটা দেখতেও ভারী সুন্দর। এই বিপজ্জনক জিনিসটা ববি কেন তাকে দিয়ে গেলেন তাও বুঝতে পারছিল না লিনা। এতই কি বিপদ ঘটবে তার? ববির নামে এক পাহাড় চিঠি এসেছে। সেগুলো খুলে যথাযথ ফাইল করতে লাগলো লিনা।
ফোন আসতে লাগলো একের পর এক। ব্যস্ততার মধ্যে লিনার অনেকটা সময় কেটে গেল। দুপুরে লাঞ্চ ব্রেকের সময় আবার ফোন এলো। হ্যালো, মিস ভট্টাচার্য? হ্যাঁ, আমি মহেন্দ্র সিং। কে মহেন্দ্র সিং? আমি ববি রায়ের সেই বন্ধু যে আপনাকে বোম্বে থেকে ফোন করেছিল, মনে আছে? লিনা দাঁতের ঠোঁট চিপে ধরল। ববির বন্ধু? তারপর বলল, হ্যাঁ মনে আছে। মহেন্দ্র সিং আপনার ছদ্মনাম? আগে হ্যাঁ, আমি খুবই বিপন্ন। তার মানে? বলছি, কিন্তু কথাটা ফোনে বলা যায় না। আপনার সঙ্গে কি একা দেখা করা সম্ভব? লীনা সতর্ক হয়ে বলল, আপনি কি কোথাও আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন? যদি বলি তাই, তা সম্ভব নয়। আমি খুব নিরীহ লোক। আপনি কেমন তা জেনে আমার লাভ নেই। দেখা করতে হলে আপনি আমার অফিসে আসতে পারেন বা বাড়িতে, অন্য কোথাও নয়। মহেন্দ্র সিং যেন একটু হতাশ হলো। স্মিত গলায় বলল, তাহলে আপনাকে ফোনে একটু সাবধান করে দিই। আপনার অফিসে যে ছোকরাটি আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিল, সে খুব সুবিধের লোক নয়। এ কথায় লীনা অবাক হলো, তারপর রেগে গেল। বলল, তার মানে কি আপনি আমার উপর নজর রাখছেন? রাগ করবেন না মিস ভট্টাচার্য। আপনার উপর নজর রাখতে স্বর্গত ববি রায় আমাকে আদেশ দিয়ে গেছেন। অন্তত আরও দিন সাথে কাজটা আমাকে করতেই হবে। তারপর অবশ্য চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। স্বর্গত ববি রায় তো আর পেমেন্ট করতে পারবেন না, ফলে আমার কাজও শেষ হয়ে যাবে। ববি রায় কি সত্যি মারা গেছেন? আমি তার লাশ দেখিনি, কিন্তু যাদের খপ্পরে পড়েছেন তাদের হাত থেকে সুপারম্যানদেরও রেহাই নেই। লীনা কথা বলতে পারল না। আজ তার সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল বুকের মধ্যে। কষ্টটা কিসের তা স্পষ্ট বুঝতে পারছিল না সে। মিস ভট্টাচার্য, বলুন। ববি রায় অতিশয় খারাপ লোক। আপনি তার কেমন বন্ধু? নামমাত্র। আমার তো মনে হয় আপনিও খুব খারাপ। যে আগে একটা কথা জিজ্ঞেস করতে পারি? পারেন। ওই ছোকরা আপনার কাছে কি চায়? তা জেনে আপনার কি হবে? ছোকরাকে একটু জরিপ করা দরকার। লীনা একটু ভেবে নিয়ে বলল, ছেলেটা বলছে যে ও পুলিশে চাকরি করে। মোটেই বিশ্বাস করবেন না যেন। করছি না, আমি তত বোকা নই। আর কি চায় জানি না, তবে মনে হয় আপনার মতো এই ছোকরাও আমার উপর নজর রাখছে। আমার উপর নজর রাখার লোকের অভাব নেই দেখছি। মিস ভট্টাচার্য, আপনি একটু সাবধান হবেন। ধন্যবাদ, আমি যথেষ্ট সাবধানী। আমি অবশ্য পিছনে আছি, না থাকলেও ক্ষতি নেই। লীনা ফোন রেখে দিল। নীলমঞ্জিলে অভিযান করতে হলে এইসব নজরদারদের এড়ানো ভীষণ দরকার। লীনা ভাবতে বসল। কাল শনিবার অফিস ছুটি। লীনা কালই নীলমঞ্জিলে যাবে। গভীর সুষুপ্তি থেকে জেগে ওঠা অনেকটা গভীর জল থেকে উঠে আসার মতো। অপ্রাকৃত এক ছায়া থেকে ধীরে ধীরে প্রকৃতিস্থতার ঘোর লাগা আলো। ববি সংজ্ঞাহীনতা থেকে যখন সচেতনতায় ফিরছিলেন, তখনও তার ভিতরে আরও একজন কেউ যেন সতর্ক প্রহরায় ছিল। না হলে সংজ্ঞাহীনতার মধ্যেও তিনি নিজেকে টের পাচ্ছিলেন কেমন করে? যে জেগেছিল সেই কি তার বিকল্প সত্তা, যাকে তিনি বহুবার অনুভব করেছেন তার প্রথাসিদ্ধ জেন মেডিটেশনের সময়? ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্ট ববি যখনই তার ইন বা সহনশীলতার অভ্যাস করেছেন, যখনই ইয়ান বা দেহ ও মনের সমগ্র শক্তিকে করতে চেয়েছেন একীভূত, তখনই কি বারবার বিচ্ছিন্ন হয়ে পড়েননি নিজের থেকে নিজে? যে দেহ আঘাত পায় তার থেকে ভিন্ন হয়ে নির্বিকার থাকার অভ্যাসই তাকে দিয়েছে এক দার্শনিক সদাসঙ্গীকে। সে তারই ওই বিকল্প সত্তা। ইন মানেই নম্রতা, জলের চেয়েও কমনীয় হওয়া, সমস্ত কঠিন আঘাতকে গ্রহণ করা নিজের গভীর সহনশীলতায়। শেষ অবধি কোনো আঘাতই আর আহত করে না। গায়ে ছুঁচ ফুটালেও নিঃসৃদ্ধ থেকে যায় ত্বক। বড় অল্প দিনের অল্পায়াস সাধনা তো নয়। ইন আর ইয়ানের সেই সমন্বয় বহু দিন ধরে গভীর অধ্যাবসায়ে অধিগত করতে হয়েছে ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্টকে। ববির জ্ঞান ফিরল। টান টান হয়ে উঠল তার চেতনা। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ল সেই চেতনার আলো। ববি নির্ঝুম হয়ে পড়ে থেকে তার ইয়ানকে খুঁচিয়ে তুললেন। দেহ ও মন, দেহ আর মনের সমস্ত শক্তিকে জড়ো করতে লাগলেন একটি জায়গায়, মস্তিষ্কে। প্রথম প্রশ্ন, তিনি কোথায়? দ্বিতীয় প্রশ্ন, তিনি কতটা আহত? তৃতীয় প্রশ্ন, তার পরিস্থিতি কতটা খারাপ? চতুর্থ প্রশ্ন, কতদূর এই পরিস্থিতিকে কাজে লাগানো যায়? পঞ্চম প্রশ্ন,
কতদূর শান্তভাবে তিনি পরিস্থিতিকে গ্রহণ করতে পারেন। প্রশ্ন আরও আছে, অনেক প্রশ্ন, তবে সেগুলো আপাতত মুলতবি থাকতে পারে। তবে 1 বছর আগে একদিন নিউ ইয়র্ক থেকে কনকর্ড ফ্লাইটে প্যারিসে ফিরেছেন ববি। জেটলেগ এবং অন্যান্য ক্লান্তি তো ছিলই। প্যারিসের সদ্য নিজের ছোট ও উষ্ণ অ্যাপার্টমেন্টে জানুয়ারির শীতে ফায়ারপ্লেসের ধারে বসে কফি খাচ্ছিলেন। এমন সময় লোকটা এলো। দরজা খুলে একজন শীর্ণকায় লম্বা বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে ববি অবাক। বাঙালি ভদ্রলোক শীতে কাঁপছিলেন। গায়ে প্রচুর গরম জামা সত্ত্বেও বেশ কাহিল হয়ে পড়েছেন শীতে। কথা বলতে পারছিলেন না, এমনকি নিজের পরিচয়টুকু পর্যন্ত না। ববি তাকে ধরে এনে ফায়ারপ্লেসের সামনে বসিয়ে দিলেন, সামান্য ব্রান্ডি মিশিয়ে এক পাত্র কফিও। ভদ্রলোক কফিটুকু সাগ্রহে পান করলেন। পকেট থেকে একটা হোমিওপ্যাথির শিশি বের করে কয়েকটা গুলি মুখে ফেলে পরিষ্কার ফরাসি ভাষায় বললেন, আমার নাম রবিশ ঘোষ। রবিশ ঘোষ নামটা ববি রায়ের স্মৃতিতে কোনো তরঙ্গ তুলল না। এ নাম তিনি শোনেননি। রবিশ বললেন, আমি ভারত সরকারের একজন প্রতিনিধি। বলুন কি করতে পারি। রবিশ কোটের পকেট থেকে তার পাসপোর্ট বের করে ববির হাতে দিয়ে বললেন, এছাড়া আমার একটা আইডেন্টিটি কার্ডও আছে, যদি চান। ববি পাসপোর্টটা ফিরিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, আপনার বয়স কত? 81-তে পড়েছি। ববি ঠান্ডা গলায় বললেন, এই বয়সে কেউ মিথ্যে কথা বলে না বড় একটা। আপনাকে অবশ্য 60টার বেশি মনে হয় না। রবিশ মাথা নেড়ে বললেন, না, 81। আমি এদেশে শেষবার এসেছি বছর 15 আগে। এখন 24 পরগনা বা হাওড়ার সামান্য শীতই আমার সহ্য হয় না। প্যারিসের শীত আমার মতো বৃদ্ধের কাছে কতখানি ভয়াবহ তা কল্পনা করুন। তবু আসতে হয়েছে। গত 4 দিন প্যারিসে বসে আছি শুধু আপনার জন্যই। চারদিকে বরফ আর বরফ, বেরোতে পারি না। দরকারটা কি এতটাই জরুরি? সাংঘাতিক জরুরি। আপনি ফরাসি ভাষায় কথা বলছেন। এখানে কখনো দীর্ঘদিন ছিলেন? বহুদিন, একটানা 15 বছর। আমি কিছুটা বাংলা জানি, আপনি বাংলাতেও বলতে পারেন। রবিশ তৎক্ষণাৎ বাংলায় বললেন, সেটাই নিরাপদ। আপনি নিশ্চয়ই কৃত্রিম উপগ্রহগুলির কাণ্ডকারখানার কথা জানেন। আবহাওয়ার পূর্বাভাস, টেলিভিশন প্রোগ্রাম প্রচার, টেলিফোন লিঙ্ক ইত্যাদি ছাড়াও এরা আর একটা কাজ করে, গোয়েন্দাগিরি। ববি বিস্তৃত হয়ে বললেন, এ কথা তো আজকাল বাচ্চারাও জানে। স্যাটেলাইটরা গোয়েন্দাগিরির জন্যই আকাশে রয়েছে। রবিশ হাসলেন। বয়সের দোষ, মায়ের কাছে মাসির গল্প করছি। আপনি জানবেন না তো কে জানবে। কথা হলো, আমাদের ভারতবর্ষের মতো গরিব দেশেরও 2-1টা স্যাটেলাইট আছে, ভূসমলয় স্যাটেলাইট। অর্থাৎ, ববি হাত তুলে বললেন, বুঝতে পারছি, বলুন। কিন্তু স্পাইং করার যোগ্যতা আমাদের দুর্বল স্যাটেলাইটের নেই। তাই আমি দীর্ঘকাল ধরে চেষ্টা করছি মার্কিন এবং রুশ উপগ্রহগুলি থেকে ইনফরমেশন সংগ্রহ করার উপায় আবিষ্কার করতে। ববি কিছুক্ষণ খুব স্থির দৃষ্টিতে বৃদ্ধের দিকে চেয়ে থেকে বললেন, তার মানে তো চুরি। রবিশ ঘন ঘন মাথা নেড়ে বললেন, চুরি নয়, চোরের উপর বাটপাড়ি। পৃথিবীর প্রত্যেকটি দেশের প্রতিটি বর্গফুট জায়গায় ছবি এবং খবর রুশ ও মার্কিন উপগ্রহগুলি অবিরাম সংগ্রহ করে যাচ্ছে। এক স্যাটেলাইট থেকে আরেক স্যাটেলাইট রিলে করে কয়েক সেকেন্ডের মধ্যে খবর পাঠিয়ে দিচ্ছে নিজের দেশে, যেখানে বিজ্ঞানীরা বসে মনিটরিং করে চলেছেন দিন-রাত। আপনি তো জানেন, ঘাসের নিচে পড়ে থাকা একটি ছুঁচের খবরও এইসব স্যাটেলাইটের কাছে গোপন থাকে না। সে কথা ঠিক, আমাদের উপগ্রহের সেই ক্ষমতা নেই, কিন্তু আমাদেরও কিছু ইনফরমেশন দরকার। নিতান্ত আত্মরক্ষার তাগিদেই দরকার। ওরা যখন আমাদের অজান্তেই আমাদের দেশের সব খবর গোপনে সংগ্রহ করে নিতে পারে, তখন ওদের কাছ থেকে তথ্য সংগ্রহ করলে তা চুরি হবে কেন? কাজটা খুব শক্ত আমি জানি। ওদের স্যাটেলাইটে এমন লকিং ডিভাইস আছে এবং এমনই ওয়েভ লেন্থে ওরা খবর পাঠায় যা ভেদ করা আমাদের পক্ষে অসম্ভব। আমাদের তো অতিকায় এবং সুপার সেন্সিটিভ ডিস্ক অ্যান্টেনা নেই। মনিটরিং সিস্টেমও প্রিমিটিভ। দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করেছি একটা কোনো উপায় আবিষ্কার করতে। একেবারে ব্যর্থ হয়েছি বলা যায় না, কিন্তু শেষ রক্ষা হয়তো হবে না। আমার বয়স 81। আমি দৌড় প্রায় শেষ করে এনেছি, আর তাই আপনার কাছে আসা। আমার কাছে কেন? রবিশ বুদ্ধের মতো প্রশান্ত হাসিতে মুখ উদ্ভাসিত করে বললেন,
আমি বিজ্ঞানী, বিজ্ঞানের জগতের খবর সবই রাখি। আপনি এই বয়সে যে প্রায় অলৌকিক ক্ষমতার অধিকারী তা বিজ্ঞানীদের অজানা নেই। আমি আপনার মোট 4টে পাবলিশড পেপার পড়েছি, পড়ে মাথা ঘুরে গিয়েছিল। যেটুকু প্রকাশ করেছেন তারও বেশি বিদ্যা আপনার ভিতরে আছে। আমি জানি ইলেকট্রনিক্স আমারও বিষয়। কলকাতার কাছেই একটা গোপন জায়গায় আমি একটি মনিটরিং সেন্টার তৈরি করেছিলাম, পুরোপুরি ক্যামোফ্লেজড এরিয়া। আপনাদের সরকার এসব জানেন? রবিশ মাথা নেড়ে বললেন, আমরা কেউ কেউ ভারত সরকারের একান্ত বিশ্বাসভাজন। সরকার আমাদের কাজের গতি ও প্রকৃতি সম্পর্কে খোঁজ খবর নেন না। আমরা সেটা পছন্দ করি না বলেই, কিন্তু আমরা যা টাকা চাই তা বিনা বাক্য ব্যয়ে এবং বিনা প্রশ্নে মঞ্জুর করে দেন। বুঝেছি, তারপর বলুন। মুশকিল হলো এতকাল আমার 2জন সহকর্মী ছিল। আমাদের কোনো সিকিউরিটি গার্ড ছিল না, শুধু ইলেকট্রনিক ওয়ার্নিং সিস্টেম রয়েছে। ইচ্ছে করেই আমরা এমন ব্যবস্থা করেছি যাতে লোকের চোখ না আকৃষ্ট হয়। আমরা 3জন ছাড়া কেউ ছিল না ওখানে। একজন 8 ঘন্টা করে রাউন্ড দি ক্লক কাজ চালু রাখতাম। কেউ অ্যাবসেন্ট হলে অবশ্য কাজ বন্ধ রাখতে হতো। একদিন এক সহকর্মীকে কলকাতায় তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেল। মাথায় গুলি, হাতে ধরা নিজের রিভলভার। পরিষ্কার আত্মহত্যা। অথচ আত্মহত্যা করার কোনো স্পষ্ট কারণ ছিল না। সুখী মানুষ, বউ আর একটা ফুটফুটে ছেলে নিয়ে সংসার। তবে তার স্ত্রী বলল, মাঝে মাঝে টেলিফোনে কে যেন শাসাতো যে কথা মতো না চললে তার ছেলেকে চুরি করে নিয়ে মেরে ফেলা হবে। ওই টেনশন সম্ভবত লোকটা সহ্য করতে পারেনি, তাই নিজে মরে ছেলেকে চিরকালের মতো নিরাপদ করে দিয়ে গেল। আর আপনার দ্বিতীয় সহকর্মী, সে তার দেশের বাড়িতে ফিরে গেছে গত মাসে। স্পষ্ট করে কিছু বলেনি, কিন্তু আমার সন্দেহ সেও ওরকম কোনো বিপদে পড়েছিল। তারও ছেলে মেয়ে আছে। আর আপনি? আমার কেউ নেই, ব্যাচেলর। আপনাকে কেউ ভয় দেখায়নি? বৃদ্ধ আবার হাসলেন। সেই জন্যই আপনার কাছে আসা। মরতে আমার ভয় নেই, শুধু ভয় আমার মৃত্যুর পর প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে। যাতে আর কারো হাতে না পড়ে তার জন্য প্রজেক্টটা ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা আমি রেখেছি, কিন্তু সেটা তো চরম ব্যবস্থা। আপনার প্রস্তাবটা কি? যদি দয়া করে আমাদের অসম্পূর্ণতা এবং ঘাটতিটুকু আপনি পূরণ করে দেন। হয়তো বছর খানেক লাগবে, তারপর আপনি আবার আপনার সক্ষেত্রে ফিরে আসতে পারবেন। আপনার জন্য আমাদের অফার স্কাই হাই নয়। আমাদের দেশ গরিব, আপনি যদিও বিদেশের নাগরিক, তবু ভারতবর্ষ আপনার মাতৃভূমি। আপনি বাঙালিও। আমি শুধু আপনাকে এই অনুরোধটুকু করতে এই বয়সে এত দূর ছুটে এসেছি। ববি রায় রাজি হননি। বৃদ্ধকে একরকম ফিরিয়ে দিলেন, কিন্তু বৃদ্ধ আবার এলেন, আবার। আর 81 বছর বয়স্ক তদগত চিত্ত এই সৌম্যদর্শন বৃদ্ধের ভিতরে কোনো চালাকি আর ছলচাতুরি নেই বলে ববি রায়ের লোকটার প্রতি সহানুভূতি হতে লাগলো। তারপর একদিন রাজি হলেন। দেখাই যাক অনুন্নত ভারতবর্ষে এই বৃদ্ধ কি এমন কলকবজা তৈরি করেছেন যা উন্নত উপগ্রহের নাগাল পাওয়ার চেষ্টা করছে। কৃত্রিম উপগ্রহগুলির লকিং ডিভাইস ববির অজানা নয়। তার ধুরন্ধর মস্তিষ্ক এইসব রহস্যকে জলের মতো পরিষ্কার করে নিতে পারে, কিন্তু মাথা দিয়ে সব হয় না। চাই সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রপাতি, চাই নো হাউ, চাই সহকারী। রবিশ তাকে অনুরোধ করেছিলেন অন্য কোনো চাকরি বা কাজের ছুতোয় যেন তিনি ভারতবর্ষে আসেন। সেটা কোনো সমস্যাই হলো না। কলকাতায় শাখা আছে এমন একটি মাল্টিন্যাশনালে ববি চাকরি নিলেন। ববির মতো লোক চাকরি চাওয়ায় কোম্পানি চমৎকৃত হলো, বর্তে গেল। তাকে স্থাপন করা হলো কোম্পানির প্রায় মাথায়। রবিশ তাকে দমদমে রিসিভ করেননি, স্বাভাবিক সতর্কতা। দেখা করেছিলেন 7 দিন পর, টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে, একটা বর্ধমানগামী লোকাল ট্রেনের 2 নম্বর কোচে। দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্ট আরও 7 দিন পর, বালি দুর্গাপুরের এক বাড়িতে। তারপর একদিন নানা ঘোরালো পথে নানা আঘাটা ঘুরে সম্ভাব্য অনুসরণকারীদের চোখে ধুলো দেওয়ার নানা বিচিত্র পদ্ধতি অবলম্বন করে রবিশ তাকে নিয়ে হাজির করলেন নীল মঞ্জিলে। বিশাল বাগান ঘেরা একটা নিঝুম বাড়ি, ধারে কাছে লোকালয় নামমাত্র। বাগানের মধ্যে গাছের চেয়ে আগাছাই বেশি। চারদিকে উঁচু দেওয়ালে ইলেকট্রিক ফেন্সিং, ফটকে অটো লক। গাছপালা ঘাসের ফাঁকে ফাঁকে বিদ্যুৎবাহী সরু তার পেতে রাখা।
আছে বিচিত্র অ্যালার্ম এবং মিনি মাইন, আছে বুবি ট্র্যাপ। কয়েকবার হয়তো চেষ্টা করেছিল চোর ডাকাতেরা। বিচিত্র কাণ্ড কারখানা দেখে ভয় খেয়ে আর কেউ এমুখ হয় না। এসবই রবিশের কাছে শুনল ববি রায়। নীলমঞ্জিল এক পুরনো বাড়ি, সম্ভবত কোনো ধনবান ব্যক্তির বাগান বাড়ি ছিল। ছাদে নানা রকমের অ্যান্টেনা, ভূগর্ভের ঘরে মনিটরিং সেন্টার। ববি সবই দেখলেন অতিশয় মনোযোগ দিয়ে। খুব খুশি হলেন এমন বলা যায় না, তবে এই বৃদ্ধ যে এতকাল ধরে ধীরে ধীরে একটা লক্ষ্যের দিকে এগিয়েছেন তাতে সন্দেহ নেই। মিস্টার ঘোষ, আমি অতিমানব নই, আমার অতি মস্তিষ্কও নেই, তবে আপনার কাজ দেখে মনে হচ্ছে আপনি প্রাণপণ চেষ্টা করছেন। এমন হতেও পারে কিছুদিন চিন্তা ভাবনা করলে আমি আপনার এইসব ডিভাইসকে খানিকটা ইমপ্রুভও করতে পারি। বিদেশি উপগ্রহকে পেনিট্রেট করা হয়তো বা সম্ভবও হবে, কিন্তু আপনি কীরকম ইনফরমেশন চান? সব রকম, তবে সবচেয়ে বেশি যেটা চাই তা হলো কার অস্ত্র ভাণ্ডারে কত রকম অস্ত্র জমা হচ্ছে, বিশেষ করে পরমাণু বোমা। ববি হেসেছিলেন। জেনে কি হবে? রবিশ তার সেই অসামান্য হাসিটি হেসে বললেন, ববি, আমি আপনার সম্পর্কে অনেক জানি। কি জানেন? আমি জানি আপনি ক্রাইটন নো হাউ জানেন। ক্রাইটন এমনই ডিভাইস যা যে কোনো পরমাণু ওয়ারহেডকে অ্যাক্টিভেট করতে পারে। যদি এদেশের পক্ষে বিপজ্জনক কোনো পরমাণু বোমা কোথাও উদ্যত হয়ে থাকে, তবে ক্রাইটন তা বিস্ফোরিত করে দিতে পারে তার বেসে। পারে, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব আছে। জানি। আমরা আমাদের পরবর্তী স্যাটেলাইটে ক্রাইটন যোগ করে দেব। আমাদের উদ্দেশ্য ও কাজের লক্ষ্য পরিষ্কার। যদি আমরা স্যাটেলাইটগুলো থেকে এমন কোনো ইঙ্গিত পাই যে আমাদের দেশ আক্রান্ত হতে পারে, তাহলে তৎক্ষণাৎ আমরা আমাদের উপগ্রহকে নির্দেশ দেব স্থির লক্ষ্যে ক্রাইটনকে তার তরঙ্গ বিস্তার করতে। ববি একটা বড় শ্বাস ফেললেন। রবিশ অনেকটাই ভেবেছেন, বৃদ্ধ বৃথা জীবন কাটাননি। কাজ হচ্ছিল দ্রুত গতিতে। গত কয়েক মাস ববিকে বেশ কয়েকবার যেতে হয়েছে নীলমঞ্জিলে, প্রতিবারই বিচিত্র ঘুরপথে, কখনো ছদ্মবেশেও। একদিন আচমকা ববি জিজ্ঞেস করলেন, আপনার এত সতর্কতার কারণ কি? সিকিউরিটি? আপনার মাদ্রাজের সহকর্মী হয়তো এতদিন পাকে পড়ে মুখ খুলে বলে ফেলেছে। রবিশ, সৌম্য কর্মপ্রাণ রবিশ। ববির ভাবাবেগহীন মনেও চমকে উঠল একটা গভীর শোকাহত ভালোবাসা। আপাতত ববি একটা কাঠের পাটাতনে উপুর হয়ে পড়ে আছেন। তার প্রতিটি হাত ও পা আলাদা আলাদাভাবে অতিশয় শক্ত দড়ি দিয়ে 4টে গজালের সঙ্গে বাঁধা। নড়ার উপায় পর্যন্ত নেই। এরা জানে কিরকম নিখুঁতভাবে কাজ করতে হয়। ববি শরীরকে নরম করে রাখলেন। হাত পায়ে এতটুকু টান দিলেন না। সামান্য শক্তিক্ষয়ও নিরর্থক। শরীর তার বশীভূত, মন তার বশীভূত। শরীর ও মনের সেই সমন্বয় এক অলৌকিক ইন ও ইয়ানকে জাগ্রত করে দেয়। ববি চুপ করে পড়ে রইলেন। একটা চৌকো ঘর, অন্ধকার। বাইরে অবশ্যই প্রহরী রয়েছে। ববির জন্য এরা বিস্তারিত আয়োজন করে রেখেছে। ববি আস্তে আস্তে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। মন একীভূত হও, শরীর বশীভূত হও, জাগো জেন। বিকেলের ম্লান আলোয় রবিশের মৃত্যুনীল মুখ দেখেছিলেন ববি। 81 বছরের তদগত বৃদ্ধকে মৃত্যুতেও প্রশান্ত ও তৃপ্ত দেখাচ্ছিল। যখন তাকে গুলি করা হয়, তখন বোধহয় নিজের জানালার ধারের আরাম কেদারায় বসে রবিশ আকাশের দিকে চেয়েছিলেন। আততায়ীরা যখন ঘরে ঢোকে, তখনও রবিশ বোধহয় পালানোর চেষ্টা করেননি। জানতেন পালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। মৃত্যু যখন অবধারিত, তখন তা শান্তচিত্তে গ্রহণ করাই ভালো। তবে রবিশ যে প্রতিরোধ করেননি তা নয়। আরাম কেদারার ধারে তার ঝুলে পড়া হাত থেকে একটা ছোট রিভলভার খসে পড়েছিল মেঝে। বিপদের মধ্যে কাল কাটাতে হতো বলেই বোধহয় অস্ত্রটা সব সময় সঙ্গে রাখতেন, কিন্তু ব্যবহার করার অবকাশ পাননি। এসবই খুব মনোযোগ দিয়ে দেখেছিলেন ববি। আর পুলিশ তাকে অজস্র জেরা করে যাচ্ছিল। তিনি কে, রবিশের সঙ্গে তার কি সম্পর্ক ইত্যাদি। পুলিশ যে ঝামেলা করবে তা তিনি জানতেন। তবু রবিশের মৃতদেহটি একবার সচক্ষে দেখার লোভ সংবরণ করতে পারেননি। দিন দুই বাদে আর একবার গেলেন ববি, একটু রাতের দিকে।
রবিশের ঘরের তালা একটা স্কেলিটন কি দিয়ে খুলে ঘরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজলেন তার জন্য রবিশ কোনো বার্তা রেখে গেছেন কিনা। অবশেষে পাওয়া গেল। ছোট্ট একটা পকেট টেপ রেকর্ডারে ক্যাসেটটা লোড করা ছিল। প্রথমে 2 মিনিট একটা কনসার্ট বাজলো, তারপর রবিশের গলা পাওয়া গেল। ফরাসি ভাষায় বললেন, ববি, আপনাকে ওরা আবিষ্কার করবেই, সাবধান। রবিশের মৃত্যুর পরই ববি বুঝলেন তিনি ভারমুক্ত। নীলমঞ্জিলের বাকি কাজ করার দায় তার নয়। তিনি এবার এ ব্যাপার থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। বিদেশে অনেক বড় প্রজেক্ট তার জন্য অপেক্ষা করছে। তিনি জানতেন 24 ঘন্টা তার উপর কেউ নজর রাখছে। তাই তিনি লিনাকে... ববি এখন স্থির হয়ে পড়ে আছেন কাঠের পাটাতনে। যন্ত্রণার এখন কোনো স্থির বিন্দু নেই। ববি সেটাকে ছড়িয়ে দিয়েছেন সমস্ত শরীরে। অপেক্ষা করছেন। কাঠের উদম পাটাতনটা যথেষ্ট কর্কশ। ববির প্রচণ্ড তেষ্টা পেয়েছে, কিন্তু অসম্ভব সহনশক্তি দিয়ে নিজেকে স্থির রাখছেন ববি। কবজি ও পা ইলেকট্রিকের তার দিয়ে বাঁধা। একটু নড়লেই তার বসে যাবে মাংসের গভীরে। একটা দরজা খোলার শব্দ হলো কি? ঘরে সামান্য আলো ছড়িয়ে পড়ল। ববি দেখলেন একটা মস্ত বড় গুদাম ঘরের মতো ঘর। একধারে চটে মোড়া অনেক প্যাকিং বাক্স। একটা লোক এগিয়ে এলো কাছে। ববি চোখ বুজে স্থির হয়ে রইলেন। লোকটা নিচু হয়ে তাকে একটু দেখল। চোখের পাতা ধরে টেনে পরীক্ষা করলো চোখের মণি। তারপর স্মেলিং সল্টের একটা শিশি ধরল নাকের সামনে। ববি একটু শিউরে উঠে চোখ মেললেন। সামনে দৈত্যাকার সেই যুবক। ভারতীয়দের গড়পড়তা চেহারা এরকম সাধারণত হয় না। ছেলেটা সম্ভবত বাস্কেটবল বা ওই জাতীয় কিছু খেলতো। চমৎকার আট শরীরের বাঁধুনি। ববি চোখ চাইতেই ছেলেটা বলল, সরি। সরি? ছেলেটা ইংরেজিতে বলল, তুমি বিখ্যাত লোক, তবু নিজের জেদ বজায় রাখতে গিয়ে দুর্দশা ডেকে এনেছো। তোমরা আমার কাছে কি চাও? একটা ঠিকানা আর একটা কোড। কেন চাও? আমরা প্রজেক্টটা ধ্বংস করে দেব। কেন করবে? ববি, আপনার এতে স্বার্থ কি? আপনি কেন এর সঙ্গে নিজেকে জড়াচ্ছেন? আপনি বলে দিন, আমরা আপনাকে সসম্মানে প্লেনে তুলে দেব, আপনি প্যারিসে চলে যাবেন। ববি সামান্য একটু ভ্রু তুলে বললেন, এতই সহজ? আপনার ক্ষতি করে আমাদের লাভ কি? ববি গম্ভীরভাবে বললেন, প্রজেক্টটা ধ্বংস করলেও যদি আমি বেঁচে থাকি তবে আবার তা গড়ে তোলা সম্ভব হবে। সুতরাং আমাকে ছেড়ে দেওয়া তোমাদের পক্ষে বিপজ্জনক। ছেলেটা একটু চিন্তিতভাবে ববির মুখের দিকে চেয়ে থেকে বলল, ববি, আপনার সেক্রেটারি লীনা ভট্টাচার্য আমাদের নজরে রয়েছেন। আজ হোক কাল হোক তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন। আমাদের পক্ষে প্রজেক্টটা নষ্ট করে দেওয়া শক্ত হবে না। ববি সামান্য ক্লান্ত স্বরে বললেন, তোমরা শুধু প্রজেক্টটা ধ্বংস করতে চাইলে এত কষ্ট স্বীকার করতে না। তোমরা ওর সিক্রেটটা চাও। যুবকটির মুখে কখনো হাসি দেখা যায় না, সর্বদাই যেন চিন্তান্বিত। মাথা নেড়ে বলল, আমি কোনো সিক্রেটের কথা জানি না। তুমি ক্রীড় নক মাত্র। যারা জানবার তারা ঠিকই জানে। যুবকটি ধীর স্বরে বলল, ববি রায় প্রাণ বাঁচানোর একটা শেষ সুযোগ তুমি হাতছাড়া করছো। আমার পর যারা তোমাকে অনুরোধ করতে আসবে তারা ইতর লোক, প্রায় পশু। ববি মৃদু স্বরে বলল, ওদের আসতে দাও। যেমন তোমার ইচ্ছা। যুবকটি চলে গেল। ববি উপর হয়ে বাধ্যতামূলকভাবে শোয়া অবস্থায় বুঝতে পারছিলেন এই রকম ল্যাবরেটরির মরা ব্যাঙের মতো পড়ে থেকে কিছুই করা সম্ভব নয়। অন্তত একটা হাতও যদি মুক্ত করা যেত। দরজা দিয়ে দুজন ঢুকছে, এগিয়ে আসছে। ববি চোখ বুঝলেন। ইন আর ইয়ান, ইন আর ইয়ান। শরীর ও মন বশীভূত হও, এক হও। এ দেহ সমস্ত আঘাত সহ্য করতে পারে। জল যেমন পারে, বাতাস যেমন পারে। ববি এক বিচিত্র ধ্বনি উচ্চারণ করে ধ্যানস্থ হলেন। চেতনার একটা মৃদু আলো শুধু জ্বলে রইল তার ভিতরে। রবারের হোসের ছোট্ট টুকরো দিয়ে ওরা মারছিল। চটাস টটাস শব্দ হচ্ছে পিঠে, পায়ে, সর্বাঙ্গে। যেখানে লাগছে সেখানেই যেন আগুনের হলকা স্পর্শ করে যাচ্ছে। জাগ্রত হও জেন। প্রায় 5 মিনিট এক নাগাড়ে ঝড় বয়ে গেল শরীরের ওপর দিয়ে। দুটো লোক থামলো। ববি চোখ মেললেন। হয়ে গেল? লোক দুটো অবিশ্বাসের চোখে চেয়ে রইল ববির দিকে। তাদের অভিজ্ঞতায় এরকম ঘটনা কখনো ঘটেনি। সাধারণত এরকম মারের পর লোকে গ্যাজলা তুলে অজ্ঞান হয়ে যায়।
বিস্ময় ক্ষণস্থায়ী হলো। দুটো মজবুত চেহারার নৃশংস প্রকৃতির লোক কেসের থেকে খুলে আনলো নিরেট রবারের ভারী মুগুর, যাকে ইংরেজিতে কষ বলে। এবার ববি নিজের শরীরে ঢাকের বাজনার শব্দ শুনতে পেলেন। দুম দুম। কতক্ষণ সংজ্ঞা ছিল না কে বলবে। যখন তার জ্ঞান ফিরল তখন ববি টের পেলেন তার হাত ও পায়ের বাঁধন খোলা, তবে এখনো তিনি উপুর হয়ে পড়ে আছেন কাঠের তক্তার উপর। শরীরটা যেন আর তার নয়। এত অবশ, অসাড়, দুর্বল লাগছিল নিজেকে যে চোখের পাতাটুকু খোলা পর্যন্ত কঠিন কাজ মনে হচ্ছে। কিন্তু এরা ভুল করছে। ববিকে ওরা চেনে না। শরীরে যে সব মানুষের শেষ নয়, শরীরকে ছিন্ন ভিন্ন করলেও যে কোনো কোনো মানুষকে ভেঙে ফেলা যায় না, সেই জ্ঞান এদের নেই। ববি কোনো বোকামি করলেন না, হঠাৎ উঠে বসলেন না বা হাত পা ছুড়লেন না যন্ত্রণায়। তিনি শুধু উপুর অবস্থা থেকে ধীরে ধীরে ব্যথা বুঝে কাত হয়ে শুলেন। হাত পা ও সমস্ত শরীরকে যতদূর সম্ভব শান্তভাবে ফেলে রাখলেন। যতদূর মনে হচ্ছে কোনো হাড় ভাঙেনি। ভাঙলে বমির ভাব হতো, চোখে কুয়াশা দেখতেন। তবে শরীরের উপর দিয়ে যে ঝড়টা বয়ে গেছে সেটাও হাড় ভাঙার চেয়ে কম নয়। চমৎকার কাজ করছে তার মাথা। ববি নিজেকে বিশ্রাম দিয়ে শুধু মাথাটাকে চালনা করলেন। বৃদ্ধ রবিশ ও তার দুই সহকর্মী যতদূর সম্ভব গোপনীয়তা রক্ষা করেও সবটা পারেননি। রবিশ বৃদ্ধ হলেও কঠিন ঝুনো মানুষ। নীলমঞ্জিল তারই মস্তিষ্কের ফসল। তার জিভ টেনে ছিঁড়ে ফেললেও কোনো তথ্য বের করা সম্ভব ছিল না। তার অন্য দুই সহকর্মীকে ববি চেনেন না। সম্ভবত তাদের কেউ কোথাও অসাবধানে মুখ খুলেছিলেন। নীলমঞ্জিলের ঠিকানা এখনো প্রতিপক্ষ জানে না। জেনেও বিশেষ লাভ নেই। সেখানকার সুপার কম্পিউটার বা অত্যাধুনিক যন্ত্রপাতির বেড়াজাল ভেদ করে প্রকৃত তথ্য জানা খুবই কঠিন। তবু যদি কোনো বিশেষজ্ঞকে ওরা কাজে লাগায়, তবে একদিন হয়তোবা নীলমঞ্জিলের রহস্য ভেদ করা অসম্ভব নাও হতে পারে। আজ অবধি কেউ বৃহৎ শক্তির অত্যাধুনিক স্যাটেলাইটের গর্ভ থেকে তথ্য চুরি করতে পারেনি। রবি সেই কাজে বহু দূর এগিয়েছিলেন। তাকে আরও অনেকটাই এগিয়ে দিয়েছেন ববি। এর মধ্যে ববিকে বহুবার বিদেশে যেতে হয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি গোপনে আমদানি করতে। এ কাজে ববি খুবই অভ্যস্ত। কখনো নিজে, কখনো আন্তর্জাতিক চোরাই চালানদারদের মাধ্যমে জিনিস এসেছে। কিছু বেসরকারি শিপিং কোম্পানি টাকার বিনিময়ে ববিকে সাহায্য করেছে। প্রত্যেকটা পর্যায়ের কাজ বারবার বিশ্লেষণ ও পরীক্ষা করে নথিবদ্ধ করার পর তা সাইফারে লিপিবদ্ধ করেছে রবিশ। কম্পিউটারের জটিল কোডের আবছায়ায় নির্বাসিত করেছেন তাদের। সবটা ববিও জানেন না, কিন্তু জানতে হবে। রবিশের মৃত্যু ম্লান মুখচ্ছবি ববির চোখের সামনে আজও অম্লান ভেসে ওঠে। ৮১ বছর বয়সেও মানুষ কতখানি সঞ্জীবিত, উদ্বুদ্ধ, কতখানি শক্ত। বিকেলের ছাইরঙা আলোয় রবিশের উপবিষ্ট মৃতদেহ তার নিজের জয়ই ঘোষণা করছিল ভারী বিনয়ের সঙ্গে। ববি খুব ধীরে ধীরে মাথাটা তুললেন। তারপর খুব ধীরে ধীরে হাতের উপর ভর দিয়ে উঠে বসলেন। লক্ষ্য করলেন এই পাষণ্ডেরা তাকে এখনো পুরোপুরি মারতে চায় না বলেই বোধহয় একটা নাঙ্গা টেবিলের উপর এক জগ জল আর একটি ঢাকা থালি রেখে গেছে। ববি প্রথমে কাপা দুর্বল হাতে জগটা তুলে অনেকটা জল খেয়ে নিলেন। পিঠ আর পায়ের চামড়া ফেটে চিরে রক্ত জমাট বেঁধে আছে। ফুলে আছে ক্ষত বিক্ষত শরীর। তবু ববি টের পেলেন তার খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে। সম্ভবত গত ১৬-১৭ ঘন্টা তিনি কিছুই খাননি। খুবই দুর্বল হাতে খাবারের ঢাকনাটা খুললেন ববি। কোনো হোটেল থেকে আনা তৃতীয় শ্রেণীর থালি। ২ মুঠো ভাত, ২খানা রুটি, ২-৩টে সবজি আর সামান্য দই। ববি খুব ধীরে ধীরে খেলেন। তারপর উঠে দুর্বল পায়ে সামান্য কয়েক পা হাঁটলেন। বুঝলেন চোট সাংঘাতিক। প্রতিটি পদক্ষেপে যেন বিদ্যুৎ শিখার মতো তীব্র যন্ত্রণা লকলক করে উঠছে। ববি বসে হাঁফাতে লাগলেন। জল আর খাবারের ক্রিয়া আরও কিছুক্ষণ চললে হয়তো সবল বোধ করবেন। কাঠের পাটাতনটার ওপর ফের শুয়ে পড়লেন। এবার সংজ্ঞাহীনতা নয়, প্রগাঢ় ঘুমে চোখ আঠা হয়ে লেগে এলো।